আলাল দুলাল, লালু বুলু, কালু দুলু, সদু মধু কদু, এদের অত্যাচারে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে গত কয়েকদিনে। এদের অতি কথনে দেশবাসীর নাবিশ্বাস হচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। কথা বলছিলাম লালু বুলুদের নিয়ে। অনেক আগে একটি বাংলা চলচ্চিত্র দেখেছিলাম, সেটির নাম ছিল লালু বুলু। আমার সেই লালু বুলুর কথা মনে পড়ে গেল। আপনারাও কেউ কেউ দেখে থাকবেন, অনেক আগের কথা, বেশ অন্তত 30-35 বছর 40 বছর আগের কথা। তো সেই লালু বুলুর প্রসঙ্গে আসছি। যুগান্তর হেডলাইন করেছে ঘন্টা দুয়েক আগে, বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি। বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি। প্রিয় দর্শক, বরকতুল্লাহ বুলুর কথা বলছি। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং একসময় বিএনপির মন্ত্রী ছিলেন। আরেকজন শামসুজ্জামান দুদু, সেই প্রখ্যাত মূত্র বিশেষজ্ঞ শামসুজ্জামান দুদু, গত 20 মে যিনি এনসিপির হাসনাত আবদুল্লাহকে নিয়ে একটি বেফাস মন্তব্য করেছিলেন যে বিএনপির নেতাকর্মীরা প্রস্রাব করে দিলে হাসনাত আবদুল্লাহরা বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, এরকম একটি কথা তিনি বলেছিলেন, মূত্র বিশেষজ্ঞ। তো সেরকমটি তার টাইটেল হয়েছে। সেই থেকে অনেকে তাকে এই নামেই চেনেন। তার প্রকৃত নামটি হারিয়ে যেতে বসেছে মূত্র বিশেষজ্ঞের টাইটেলে। আর বরকতুল্লাহ বুলু, তিনিও চিন্তা করলেন দুলু এত এগিয়ে গিয়েছে, আমি আর কি করে পিছিয়ে থাকি, আমারও কিছু বলা দরকার, মাঠ গরম রাখা দরকার। তাই বুলু সাহেবও বেশ এক কাঠি এগিয়ে আরও কিছু বেফাস মন্তব্য করলেন। বরকতুল্লাহ বুলু দুদিন আগেই মন্তব্য করেছেন যে শহীদ জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়ার নাম নিতে হলে অজু করে নিতে হবে। ভয়ঙ্কর কথা। হজরত মাওলানা বরকতুল্লাহ বুলু এই ফতোয়া দিয়েছেন। ফতোয়াবাজ হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন ইতিমধ্যে। অনেকে তাকে ফতোয়াবাজ বলা শুরু করেছে। হজরত মাওলানা বরকতুল্লাহ বুলু, জি ঠিকই শুনেছেন প্রিয় দর্শক, কারণ এরকম ফতোয়া হজরত মাওলানাদের কাছ থেকে আসতে পারে। আর বুলু যদি তা না হবেন, তাহলে এরকম ফতোয়া তিনি কী করে দিলেন যে তারেক রহমানের নাম নিতে হলে অজু করে নিতে হবে? কি ভয়ঙ্কর কথা। তো শুধু এটিই না, দুদিন আগেই বরকতুল্লাহ বুলু আরেকটি বেফাস মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। আর সেই মন্তব্যটি হলো যে ইউনূস সাহেব 1970-এ চার্চে গিয়ে ক্যাথলিক খ্রিস্টান হয়েছেন। তার যে কন্যা সন্তান আছেন এখন যুক্তরাষ্ট্র প্রবাসী, অপেরা সিঙ্গার, সেই মনিকাকে নিয়ে কথা হচ্ছিল। মনিকার মাকে বিয়ে করবার জন্যে 1970-এ ক্যাথলিক চার্চে গিয়ে অধ্যাপক ইউনূস নাকি খ্রিস্টান হয়েছিলেন। আর দেশবাসীকে জানাতে বলেছেন দলের অন্যান্য নেতাকর্মীর উপস্থিতিতে, যে দেশবাসীকে জানাতে হবে, 18 কোটি মানুষকে জানাতে হবে অধ্যাপক ইউনূস কবে আবার খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন। 18 কোটি মুসলমানের দেশে এটি জানানো খুব দরকার। এবং বুলু খুবই উদ্বিগ্ন বিষয়টি নিয়ে। তো আসলে আমরা উদ্বিগ্ন বুলুকে নিয়ে, কারণ বুলুর মানসিক সুস্থতা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। অনেকেই বলবার চেষ্টা করছেন বুলু কি মানসিকভাবে সুস্থ আছেন, তার কি ক্লিনিক্যাল সাইকোলজির দরকার কাউন্সেলিংয়ের জন্য, নাকি তার পরিস্থিতি আরও খারাপ, সাইকিয়াট্রিস্টের কাছে নিতে হবে তাকে সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশনের জন্য। এইসব আলোচনা কিন্তু বুলুকে নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে। তো হাসবো নাকি কাঁদবো ঠিক বুঝে উঠতে পারছি না। অধ্যাপক ইউনূস কবে খ্রিস্টান হয়েছিলেন আর কবে আবার তিনি মুসলমান হয়েছেন ফিরে এসে, এই আলোচনাটিই বা এখন কেন আসলো? তাহলে বুলুর মতো লোকেরা কি অধ্যাপক ইউনূসকে বা তার দল বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে পারছে না? তাদের হীন চেষ্টা অধ্যাপক ইউনূসকে ছোট করবার জন্য, তার কাজকে জটিল করে তুলবার জন্য, তার জবকে ডিফিকাল্ট করে তুলবার জন্য, যেটি জিয়াউর রহমান বলেছিলেন রাজনীতিবিদদের উদ্দেশ্যে, আল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। তো বোঝা গেল বিএনপি এত বছর পরে জিয়াউর রহমানের সেই স্লোগানটি বাস্তবায়ন করবার চেষ্টা করছে। তাদের অধ্যাপক ইউনূসের প্রতি আচরণে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে বৈরিতা, সেই সব কারণে আমাদের কিন্তু এটি মনে হচ্ছে। তো এই যে কথাটি যে অধ্যাপক ইউনূসের খ্রিস্টান হয়ে যাওয়া, তো এটি আমাদের জন্য কিভাবে প্রাসঙ্গিক? এখন আর কোনো বিষয় কি পাওয়া গেল না অধ্যাপক ইউনূসকে জব্দ করবার মতে? দরকার হলে তারা স্ট্যান্ডিং কমিটির মিটিং করতে পারতেন, রুদ্ধদ্বার বৈঠকে কোনো একটা সিদ্ধান্তে আসতে পারতেন,
একটি চেকলিস্ট করতে পারতেন যে আর কি কীভাবে অধ্যাপক ইউনূসকে ছোট করা যায়, বিপদে ফেলা যায়, তার সরকারকে অস্থিতিশীল করা যায়, আর কি ব্যাফাস কথাবার্তা বলা যেতে পারে, দরকার হলে ব্যাফাস কথাবার্তার একটা চেকলিস্ট হতে পারত। তো এইটি না করে হজরত মাওলানা বুলু সাহেব বলে বসলেন যে তিনি ক্যাথলিক খ্রিস্টান হয়েছিলেন, ফিরে এসেছেন কিনা এটি নাকি আমাদের জানা খুব জরুরি। আসলে আমাদের কারোর জন্য এটি জানা জরুরি না, কারণ আমাদের মাথায় এসব শয়তানি বুদ্ধি নেই। তো আমরা এসব নিয়ে ভাবিওনি কখনো, আমাদের দরকারই হয়নি। আমাদের দরকার হয়েছিল বিশ্ববরেণ্য একজন ব্যক্তি, একজন ব্যক্তিত্ব, একটি প্রতিষ্ঠান, অধ্যাপক ইউনূসকে। আর এইসব কথা যারা বলছেন তারা অধ্যাপক ইউনূসের জুতুর সমানও না, আমরা মনে করি। তার জুতু অনেক বেশি মর্যাদার অধ্যাপক ইউনূসের। এই যে লালু বুলু দুলু আলান্দুলানরা যা যা বলছেন, তারা অধ্যাপক ইউনূসের জুতুর সমানও না কেউ। তার বাসায় ভৃত্য হবার যোগ্যতা রাখেন না অনেকেই। তারা বলছেন অধ্যাপক ইউনূস সম্পর্কে সব ব্যাফাস কথাবার্তা, বাজে কথাবার্তা, অশ্লীল কথাবার্তা। এই প্রমাণ দেওয়ার দায় কিন্তু তার ঘাড়েই রইল, এই বুলুর ঘাড়েই রইল দায়িত্বটি। অধ্যাপক ইউনূস কবে খ্রিস্টান হয়েছিলেন, ক্যাথলিক খ্রিস্টান কিংবা প্রোটেস্ট্যান্টও হতে পারে, কারণ আমেরিকার বেশিরভাগ লোক প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। তো প্রোটেস্ট্যান্ট না হয়ে অধ্যাপক ইউনূস ক্যাথলিকই বা কেন হলেন, এই বিষয়টিও জানা যেতে পারে। আলাদা করে একটি গবেষণা সেল করতে পারে বিএনপি, তাদের তো গবেষণা সেল আছে। সেখানে কি বিষয়ে গবেষণা আমার জানা নেই, মূত্র থুতু এরকম আরও অনেক কিছু নিয়ে গবেষণা হচ্ছে হয়তো। তো সেখানে এটিও যোগ হতে পারে যে অধ্যাপক ইউনূস খ্রিস্টান হয়েছেন, তো হয়েছেন, ভালো কথা। কোন খ্রিস্টান, ক্যাথলিক নাকি প্রোটেস্ট্যান্ট? তো এই আলোচনাটিও সেখানে তারা করতে পারে, এই গবেষণাও হতে পারে। তো এই গবেষণা করে আমাদের জানাবার দায়িত্ব কিন্তু তাদেরই। এটিকে আমরা বলি, বা সবাই বলি আমরা, বার্ডেন অফ প্রুফ। তো বার্ডেন অফ প্রুফ কিন্তু তাদের উপরেই থাকলো, এই বুলুকেই বলতে হবে। এবং কবে বলবেন বুলু সেটিও আমরা জানতে চাচ্ছি। না হলে বুলুর এই কথাকে আমরা ফাজলামো মনে করব, ইতরামি মনে করব, বুলুকে আমরা ইতর শ্রেণীর লোক মনে করব। তো এই লালু বুলুদের অনেককে আবার দেখছি ডিগ্রি লিখতে, আমি অবাক হচ্ছি, তারা প্রফেশনাল ডিগ্রি লিখছে, তাদের নামের আগে পরে অ্যাডভোকেট, লয়ার এসব জুড়ে যাচ্ছে। ভয়ঙ্কর কথা, আজকাল লয়ারের ডিগ্রিটি এতই সস্তা হয়ে গেল যে এই লালু বুলুদের ধরে লোকেরা ডিগ্রি দিয়ে দিচ্ছে। কি ভয়ঙ্কর কথা! তাদের কথাবার্তা শুনলে আমার মনেই হয়নি তারা কোনোদিন স্কুলে গিয়েছেন, কলেজে গিয়েছেন। ল ডিগ্রি নেওয়ার ব্যাপারটি তো অনেক পরে আসে। তো তাদের মতো লোক যদি লয়ার হয়, তাহলে এই দেশের আইন কানুনের, আইন শৃঙ্খলা পরিস্থিতির, আদালত ব্যবস্থার কি অবস্থা! আর তা তো আমরা দেখতেই পাচ্ছি কি অবস্থা। এই লালুগুলোদের জন্য কিন্তু এটা হয়েছে। এই আধা শিক্ষিত লোকগুলো সব জায়গাকে নষ্ট করেছে। তারা যেখানে কষ্ট বলে, কথা বলে, সেখানেই পরিস্থিতি খারাপ হয়, সেখানেই অচলাবস্থার সৃষ্টি হয়, সেখানে অস্থিতিশীলতা তৈরি হয়। এই লালুগুলোরা যত কথা কম বলবে তত আমাদের জন্য ভালো, তত দেশের জন্য মঙ্গল। তো এখন শুধু বিএনপি এই দুজনকে সতর্ক করেছে। বিএনপির অফিস থেকে জানানো হয়েছে লিখিতভাবে তাদের এইসব কথাবার্তা, সাম্প্রতিককালে তারা যেসব মন্তব্য করেছেন, বুলুর যে দুটোর কথা আমি বললাম, অধ্যাপক ইউনূসের খ্রিস্টান হয়ে যাওয়া এবং তারেক জিয়ার নাম নিতে অজু করে নিতে হবে এই কথাটি, আর মূত্র বিশেষজ্ঞ দুদু সাহেব, বিএনপির লোকেরা প্রস্তাব করলে হাসনাত আবদুল্লাহরা ভেসে যাবেন, এইসব কথাবার্তা, এগুলোর জন্য এই দুজনকে সতর্ক করা হয়েছে লিখিতভাবে। ভালো, উই অ্যাপ্রিসিয়েট ইট। আমরা বিএনপিকে প্রশংসা করছি, বিএনপির যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, এই কাজটি যে তারা করেছে, লিখিতভাবে তাদেরকে সতর্ক করেছে, এটি একটা চমৎকার কাজ করেছে বিএনপি। তো সঙ্গে বাকিদেরও কিন্তু সতর্ক করতে হবে। বিএনপি যদি মনে করে যে মূত্র আর থুতু বিশেষজ্ঞকে সতর্ক করলে হয়ে যাবে, না, হবে না, বাকিদেরও করতে হবে। মির্জা আব্বাস নামক অর্ধশিক্ষিত লোকটি সারাক্ষণ আজে বাজে কথা বলে চলছে। বিএনপি নিজেরাও জানে না, বিএনপি দলটি জানে না মির্জা আব্বাস বিএনপির কত ক্ষতি করছে, বিএনপিকে ছোট করছে। মির্জা আব্বাসের মতো লোকেরা মুখ খুললেই বিএনপি ছোট হয়ে যায়, তারা বুঝতে পারছে না বিষয়টি। অনতি বিলম্বে মির্জা আব্বাসকে থামাতে হবে, দরকার হলে তার মুখে স্কচ টেপ মেরে দিতে হবে। আরও যারা যারা আছেন, ফজু কাকু, ফজলুর রহমানের কথা বলছে, আরেক লয়ার যিনি বলছিলেন ছাত্ররা নাকি ডক্টর কামাল হোসেনের সংবিধান লিখেছিলেন, সেটি কোনোদিন পড়তে পারবে না। সো তার নিজের অযোগ্যতা তিনি আসলে প্রমাণ করেছেন, প্রকাশ করেছেন। তারই হয়তো সংবিধান পড়তে কষ্ট হচ্ছিল, কারণ সংবিধান আপনি যেই ভাষায় পড়েন না কেন, প্রিয় দর্শক, আপনাদের যাদের সংবিধান পড়া আছে তারা নিশ্চয়ই দেখেছেন বাংলাও বেশ কঠিন। সংবিধানের যে বাংলা, সেটি বেশ কঠিন বাংলা, আর ইংরেজির কথা তো বলেই লাভ নেই। সো এই লালু বুলুদের সেগুলো পড়বার কথা নয়, সেই যোগ্যতা তাদের নেই, সেটা আমরা বহু আগেই জেনেছি। সো ফজু কাকু বলবার চেষ্টা করছিলেন ছাত্ররা নাকি সেগুলো পড়তে পারে না, আসলে সেটি তার নিজেরই অযোগ্যতা। তো এই ফজলুর রহমান নামক এই উন্মাদটিকেও থামাতে হবে, বিএনপির কাজ সেটি। তাদের দলকে বাঁচাতে হলে, দলের বদনাম গুছাতে হলে এই ফজলুর রহমানকেও থামাতে হবে। আরও থামাতে হবে সালাউদ্দিন আহমেদকে, যদিও তার স্বর কিছুটা নরম হয়ে এসেছে,
তাকে নরম সুরে প্রধান উপদেষ্টার সঙ্গে তার অফিসে কথা বলতে দেখলাম সেদিন। এর আগে তিনি মাঠ গরম করছিলেন, ভয়াবহ উচ্চকণ্ঠ, মাইক লাগে না যেখানে সালাউদ্দিন আহমেদ কথা বলেন। ভারত থেকে ফিরে এসে তিনি সম্ভবত পবিত্র হজব্রত পালন করে এসেছেন ভারত থেকে, আর সেটি করে তার কণ্ঠস্বর অতি উঁচু হয়েছে, উঁচু মাত্রায় কথা বলছেন, হাই স্কেলে কথা বলছেন। এটিকে সঙ্গীতের ভাষায় কি একটা বলে যেন, এ শার্প, বি শার্প, সি শার্প, অ্যান্ড কোন পর্যায়ে পরে তার সেই কণ্ঠস্বর, তার সেই হুমকি, তার সেই ধমকি, সে যতই দিন যাচ্ছিল তিনি ততই উচ্চকণ্ঠ হয়ে উঠছিলেন। অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি দেওয়া, ধমক দেওয়া বেপরোয়া গতিতে চলছে। সো সালাউদ্দিনকেও থামাতে হবে। আমার ধারণা সালাউদ্দিন বুঝতে পেরেছেন, কিছুটা থেমেও গিয়েছেন। ভেতরে ভিতরে তাকে সতর্ক করা হয়েছে কিনা আমি জানি না। তো এইভাবে বিএনপির যেসব নেতারা, এখন আবার আরেকজন আছেন চট্টগ্রামের বিখ্যাত পাহাড় খেত, সেই আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী। তো সেই পাহাড় খেকো ভদ্রলোক বড় বড় কথা বলছেন, সরকারের দুর্নীতি, সরকারের ইন্টিগ্রিটির অভাব, এইসব বিষয় বিভিন্ন সময় তুলে ধরছেন। তো আমাদের খুব হাসি পায়, আমাদের কাছে মনে হয় তিনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। অনেকেই এরকম স্ট্যান্ড আপ কমেডিয়ান। তো বিএনপি আরেকটি কাজ ভালো করতে পেরেছে, সেই জন্য বিএনপি ধন্যবাদ দিতে হয় বিএনপিকে। বিএনপি তাদের দলে বেশ কিছু স্ট্যান্ড আপ কমেডিয়ান জোগাড় করতে পেরেছে। তবে বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডিয়ানসের ভাত নেই, ইনকাম খুব বেশি হয় না। তো পশ্চিমী দেশগুলোতে তাদের উচ্চ পর্যায়ের ইনকাম হয়, কমেডিয়ানদের অনেক বেশি ইনকাম হয় পশ্চিমী দেশগুলোতে। তো তারা সেদিকেও হিজরত করবার চিন্তা করতে পারেন। যদি ইনকাম করতে চান তাদের স্কিল ব্যবহার করে, তাহলে তারা পশ্চিমে হিজরত করতে পারেন, করলে তাদের ইনকাম কিন্তু অনেক ভালো হবে। বাংলাদেশি থেকে থেকে তারা যেসব ধান্দা করেন, আগে যেসব ধান্দা করেছেন রাতারাতি, আমির খসরু মাহমুদ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, পাহাড় কেটে রাতের অন্ধকারে চট্টগ্রামে খুলশী এলাকায় আবাসিক প্রকল্প করেছেন, অনেক কিছু করেছেন, আর অনেক কিছু আছে কালো ধান্দা। সে অনেকেরই আছে। মির্জা আব্বাস রাতারাতি ব্যাংকের মালিক হয়েছেন। তো এক এক করে যদি ধরি তারা বিপদে পড়বেন, তারা বাইরে থাকতে পারবেন না, তাদের জায়গা আবার কিন্তু ভিতরে হয়ে যাবে। হাসিনা যেটি করেছিলেন 15-16 বছর, তাদেরকে বের হতে দেননি। সো তাদের আমলনামা দিয়ে টান দিলে কিন্তু তারা আবার সবাই ভিতরে যাবেন। তো যাই হোক, এত ডিটেলে গেলাম না। সো বিএনপিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বলতে চাচ্ছি বিএনপির এই কাজটি অত্যন্ত দরকার ছিল। ইট হ্যাজ লং বিন ওভার ডিউ, অনেক আগেই সেটি করলে ভালো হতো। অবশেষে যে বিএনপি করতে পেরেছে আমরা তাতে খুশি, অ্যাপ্রিসিয়েট করছি। পাশাপাশি বাকি যাদের দেওয়া হয়নি নোটিশ, তাদেরকেও দিতে হবে। এটি বিএনপির জন্য কিন্তু ভালো, আখেরে তাদেরকে সেটি রিয়েলাইজ করতে হবে। সো ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।